কাস্ট ইন সিটু পাইলের কংক্রিটিং ট্রিমি পাইপের সাহায্যে করা হয়। এখানে একটি ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ যে বোরিং শেষ করার পরপরই কংক্রিটিংয়ের কাজ শুরু করে দিতে হবে। অনেক সময়ই বোরিং শেষ করার সাথে সাথে কংক্রিটিংয়ের কাজ শুরু হয় না। এর ফলে বোরহোল ফ্লুইডের ভেতরে যেসব সাসপেন্ডেড পার্টিকেল থাকে সেগুলো ডিপোজিট হয়ে বোরহোলের নিচে এসে জমা হয়। এর ফলে কংক্রিটিং যখন করা হয় তখন পাইলের বটমে একটি সফট লেয়ার থেকে যায়। এটি পাইলের এন্ড বেয়ারিং ক্যাপাসিটি অনেকখানি কমিয়ে দেয়। ট্রিমি পাইপের উপরে একটি ফানেল যুক্ত করা হয় এবং একটি স্টিল বাকেট বা হপারে কংক্রিট ফেলা হয়। হপারটি কংক্রিট দ্বারা পূর্ণ হয়ে গেলে হপারের গেটটি সরিয়ে ফেলা হয় এবং কংক্রিট এর ভেতর দিয়ে বোরহোলে প্রবেশ করে। এখানে একটি ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ যে কংক্রিটিং করার পূর্বে ট্রিমি পাইপ এবং হপার ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। কাস্টিংয়ের পুরো সময়টি বোরহোলটিকে ড্রিলিং ফ্লুইড দ্বারা পূর্ণ রাখতে হবে। যেহেতু আন্ডার ওয়াটার কাস্টিং, কাজে আন্ডার ওয়াটার কাস্টিং আমরা ট্রিমি পাইপ দিয়ে করি। 150 মিলিমিটার থেকে 200 মিলিমিটার ডায়ামিটারের একটা পাইপ, ইনসাইড ফ্লাশ থাকতে হবে। এরকম একটা পাইপ একদম বোরহোলের বটম পর্যন্ত নিয়ে যাওয়া হয়। নিয়ে যেয়ে উপরে একটা ফানেল থাকে, ফানেলের ভেতরে আমরা কংক্রিট ঢেলে দিই। কংক্রিট ঢেলে দেওয়ার পরে তারপরে কংক্রিটটা আস্তে আস্তে নিচে যায় এবং নিচের থেকে আস্তে আস্তে কংক্রিট হইতে হইতে বোরহোলটা ফিল হয়ে উপরের দিকে আসে। তো এই যে পানির মধ্যে আমরা যে কংক্রিট ফেললাম, প্রবলেম হলো দুইটা। একটা হলো যে এটাকে আমি ভাইব্রেট করতে পারতেছি না। 2 নম্বর হলো যে পানির মধ্যে যে আমি যে ফেললাম, ফার্স্ট যে চার্জটা দিলাম সেইটা যদি ওয়াশ আউট হয়ে যায় মর্টারগুলো, তাহলে পাথরগুলো এমনি এমনি পড়ে থাকবে। কাজে এখানে প্রিকশন হিসেবে যে জিনিসটা করা দরকার সেটা হলো যে বোরহোলের বটম পর্যন্ত ট্রিমি পাইপটা আপনাকে নিতে হবে। একদম 6 ইঞ্চি ফাঁকা থাকবে শুধু নিচে, একদম বন্ধ করে দিলে কিন্তু আর কংক্রিট ফ্লো করবে না। 6 ইঞ্চি থাকবে। তারপর আপনি কংক্রিটটা যদি দেন তাহলে ওটা কংক্রিটের ভিতরে প্রথমেই ট্রিমি পাইপটা ইমার্জ হয়ে যাবে কংক্রিটের ভিতরে। তারপর আস্তে আস্তে আপনি কংক্রিটটাকে ট্রিমি পাইপটা ভাইব্রেট করবেন আর কংক্রিট আবার আরেকটা চার্জ দেবেন, এইভাবে আস্তে আস্তে উঠায় নিয়ে আসতে হবে। কোনো অবস্থাতেই যেন ট্রিমি পাইপটা কংক্রিটের থেকে বাইরে না আসে, কারণ যখনই কংক্রিটের থেকে বাইরে চলে আসবে তখন ওইখানে একটা কাস্টিং সেটু পাইল একটা জয়েন্ট পড়ে যাবে। জয়েন্ট মানে হলো এটা একটা স্ট্রাকচারাল প্রবলেম পাইলের জন্য। এটা এই বোর্ড কাস্টিং সেটু পাইলের আরেকটা সমস্যা, যেহেতু আন্ডার ওয়াটার কাস্টিং এবং ট্রিমি পাইপ দিয়ে আমরা কংক্রিটিং করতেছি, তো এটা অ্যাভয়েড করা খুব মুশকিল। একদম লোকজনকে ট্রেন আপ করা ছাড়া এটাকে অ্যাভয়েড করা যাবে না। এখানে একটি ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ যে কংক্রিটের প্রথম চার্জটির পরিমাণ এমন হতে হবে যেন ট্রিমি পাইপটি সম্পূর্ণরূপে কংক্রিটের ভেতরে চলে যায়, অন্যথায় কংক্রিট ওয়াশ আউট হয়ে যাবে। এজন্য হিসাব করে বাকেটটির ভলিউম নির্ধারণ করতে হবে। উদাহরণস্বরূপ, যদি একটি পাইলের ডায়ামিটার 3 ফিট হয় এবং ট্রিমি পাইপটি পাইল বটম থেকে 6 ইঞ্চি উঁচুতে থাকে, তবে ট্রিমি পাইপের বটম থেকে 6 ইঞ্চি উপর পর্যন্ত কংক্রিটিং করতে প্রয়োজনীয় কংক্রিটের ভলিউম হবে 7.06 CFT। অর্থাৎ ট্রিমি পাইপের ভেতর দিয়ে কংক্রিট ফেলার জন্য যে বাকেট ব্যবহার করা হবে তার ভলিউম মিনিমাম 7.06 CFT হতে হবে। তবে রেডি মিক্স কংক্রিট ব্যবহার করলে ট্রাক থেকে সরাসরি বোরহোলের ভেতরে কংক্রিট ফেলা যেতে পারে। পুরো কংক্রিটিংয়ের কাজ করার সময় খেয়াল রাখতে হবে যেন রেইনফোর্সমেন্ট কেসটির পজিশন চেঞ্জ না হয়ে যায়। ফ্রেশ কংক্রিট বের না হওয়া পর্যন্ত কংক্রিটের চার্জ কন্টিনিউ করতে হবে। কংক্রিটিং শেষ হওয়ার পর টেম্পোরারি স্টিল কেজিং তুলে ফেলতে হবে। তবে টেম্পোরারি স্টিল কেজিংয়ের বটম থেকে মিনিমাম 3 মিটার অথবা গ্রাউন্ড ওয়াটার লেভেল থেকে মিনিমাম 1 মিটার উপর পর্যন্ত কংক্রিটিং না হওয়া পর্যন্ত কেজিং ওঠানো যাবে না। টেম্পোরারি কেজিং ওঠানোর সময় সাবধানতা অবলম্বন করতে হবে যেন রেইনফোর্সমেন্ট কেসটি উপরে উঠে না যায়, পাইল শ্যাফট বরাবর ভয়েড বা গ্রাউন্ড ওয়াটার পকেট সৃষ্টি না হয় এবং কেজিংয়ের সাথে যেন কংক্রিট উঠে না আসে।